This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard. কাল অনেক রাত পর্যন্ত অপেক্ষা করেছিলেন জানেন তো, দেখতে চাইছিলাম যে কাল তো অন্নপূর্ণা পুজোও ছিল, একটু হইচই ঠই কিছু এরা হয় কি না। মানে এই যে রামনবমী নিয়ে যা হলো মিছিল টিছিল উত্তেজনা প্রবল, অন্নপূর্ণা পুজো অবশ্য ওই মিছিল টিছিলের খুব একটা হওয়ার কথা নয়, হয়নি, কিন্তু অন্য বাকি একটা পুজো তো সেটাকে নিয়ে একটু কিছু হয়টা কিনা, অ্যাটলিস্ট লোকে ঠাকুর দেখতে বেরোয় কিনা জাস্ট ওয়েট করছিলাম। দেখলাম কিচ্ছু হলো না। তারপর মনে পড়লো এই কয়েকদিন আগে তো বাসন্তী পুজোও হয়ে গেছে। এই বাসন্তী পুজোতে তো আবার ওই দুর্গা পুজোর মতো সব আছে, ষষ্ঠী সপ্তমী অষ্টমী, তা নিয়েও কারোর কোনো হেলদোল নেই। হয়তো অনেকে জানতেনই না যে বাসন্তী পুজো হয়েছে। দেখতে দেখতে মনে হচ্ছিল ভাগ্যিস রামচন্দ্র অকালবোধনটা করেছিলেন, সেই রাম এসে গেল। তো রামচন্দ্র অকালবোধন করেছিলেন বলেই তো এই বাঙালির শ্রেষ্ঠ উৎসব নিয়ে আর নতুন করে অন্যরকম কিছু সংজ্ঞা টঙ্গা বার করতে হলো না, এখন আপাতত চলছে। কিন্তু মনে হচ্ছিল যে মনের মধ্যে প্রশ্নটা খচখচ করছিল যে কী এমন হলো, আমাদের 33 কোটি দেবদেবী, তার মধ্যে অন্নপূর্ণাও আছেন, বাসন্তীও আছে, তো তারা এরকম করে নিজ ভূমে প্রায় এক ঘরে কী করে হয়ে গেলেন? কোনো মার্কেট নেই, একটু লোকজন কোথাও গিয়ে ওই কিছু মানুষ তাদের ঘরের মধ্যে ভক্তিভরে পুজো করেন ওই অবধি, তার বাইরে বেরিয়ে বারোয়ারি আর হওয়া হলো না। কেন বলুন তো তাদের? অথচ দেখুন জগদ্ধাত্রী পুজো সেটা বারোয়ারি হয়ে গেল, তারপর ধরুন গণেশ চতুর্থী, এই ভাদ্র মাসে গণেশকে নিয়ে তো মোটামুটি এখন পাড়ায় পুজো টুজো হয় আর কি। তখনই একটা কথা মনে হলো জানেন তো, এই যে জগদ্ধাত্রী পুজোটা এর একটা ট্র্যাডিশনাল তৈরি হয়ে গেছিলো, যেটার মধ্যে ওই জাঁকজমক ব্যাপারটা কোথাও গিয়ে কৃষ্ণনগর বা চন্দননগরে জুড়ে গেছিলো, তার সাথে চন্দননগর লাইট টাইট হ্যান ত্যান অনেক কিছু মিলেমিশে তার মার্কেটিংটা ভালো হয়ে গেছে। সেই জন্যই হয়তো কোথাও গিয়ে অনেক মানুষজন যেহেতু আকৃষ্ট হন, তার মধ্যে কোথাও গিয়ে রাজনৈতিক নেতারা প্রসপেক্ট দেখতে পেয়েছিলেন। মনে হচ্ছিল এটার সঙ্গে তো অনেক লোকজন জড়িত থাকে, সুতরাং এটার সঙ্গে যদি আরেকটু কিছু ইনভেস্ট করা যায়, এটাকে যদি একটু ছড়িয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু সেটা নিয়ে বেশ কোথাও গিয়ে একটা ডিভিডেন্ড পাওয়া যেতে পারে, লাভ হতে পারে আর কি। তো তারপরেই দেখুন সব জায়গায় কীভাবে জগদ্ধাত্রী পুজো বারোয়ারি হয়ে গেছে, বিভিন্ন জায়গায় আজকাল পুজো হচ্ছে, প্রত্যেক বছর একটু করে বেড়ে যাচ্ছে। গণেশের ক্ষেত্রেও তাই, গণেশ চতুর্থী এখন রমরম করে হচ্ছে, এবং তাতে নেতাদের উৎসাহ এবং যোগদান সেটা তো একদম নজরে পড়ার মতো। তাহলে আসল ব্যাপারটা বুঝলেন যে কোথাও গিয়ে আমাদের এত দেবদেবীর মধ্যে যারা রাজনৈতিক ক্ষেত্রে কাজে লাগেন, তারাই কিন্তু আলটিমেটলি কোথাও গিয়ে মান্যতা পান এবং তাদের রমরমাটা বেড়ে যায়, ঠিক যেরকম করে শ্রীরামচন্দ্রের হয়েছে। রাম মন্দির, তার আন্দোলন, তারপর এই যাবতীয় যা কিছু আর কি, তারই রেস ধরে রামনবমী ছিল এতদিন, কিন্তু এই যে ফুলে ফেপে ওঠাটা সেটা কিন্তু রিসেন্টলি এই রাজনৈতিক যুগে হয়েছে। এটা কিন্তু আমরা পরিষ্কার বুঝতে পারছি। এই দেখুন রামনবমীর এই গোটা বিষয়টার মধ্যে কোথাও গিয়ে এই প্রথমে দেখছিলাম বেশ ঠিকঠাক আছে, এবং এতটা বেড়ে গেছে, আদালত 2 দিন পালন করার অনুমতি দিয়েছে, প্রথম দিনটা একদম মোটামুটি ঠিকঠাক চলে যাচ্ছিলো বলেই ভাবছিলাম। শেষ বেলায় মুর্শিদাবাদের ওই শক্তিপুরে সেখানে কিন্তু আবার রামনবমীর মিছিলের ওপর হামলা হয়েছে, ইট পড়েছিল প্রথমে, তারপর বোমাবাজি, তারপর সংঘর্ষ, 2-4টে বাড়ি ঘর দোকানপাট এগুলো ভাঙচুর হয়েছে। দেখুন এই যে গোটা ঘটনাটা না, কোথাও গিয়ে মনে হচ্ছিল যে এরকম তো হওয়ার কথা ছিল না। আমরা যেভাবে দেখছিলাম গোটা বিষয়টাকে, যেভাবে শান্তিপূর্ণভাবে গোটা ব্যাপারটা এগোচ্ছিল সারাদিন ধরে, তার সাথে এটা ঠিক খাপ খেলো না কেন? আমরা তো দেখেছিলাম বা ব্যাখ্যাও খুঁজে পাচ্ছিলাম যে এই যে কোথাও গিয়ে তৃণমূল পরম উৎসাহে নেমে পড়েছে, যেটা সচরাচর বিরোধী তারা করতে পারে এরকম একটা ভাবনা চিন্তা ছিল, সেখানে তারা পরম উৎসাহে নেমে পড়েছে। বিজেপি তো নেমে পড়েইছে আর কি। তার থেকে মনে হচ্ছিল যে কোথাও তৃণমূল তাদের উৎসাহ এবং তাদের যে মাইলেজ রাম মন্দিরকে নিয়ে তাতে ভাগ বসাতে চাইছে, সেখানে এরকম ঘটনাটা কি হলো? তারপর মনে হলো যে আসলে সবাই যে উৎসাহ দেখাচ্ছিলেন না, এই রাজনীতিতে উৎসাহ জিনিসটা খুব মারাত্মক।
কখন যে উৎসাহটা বাড়তে বাড়তে বাঁধ ভেঙে যায় সেটা সবাই খেয়াল রাখতে পারেন না। ওই একটু বাড়তি উৎসাহ ছলকে গিয়ে তার থেকেই হয়তো এই কাণ্ডটা ঘটেছে, এটা বুঝতে পারছি পরিষ্কার। এটা রাজনৈতিক বা রাজনৈতিক নেতাদের এই রামনবমী নিয়ে বাড়তি উৎসাহের ফল। শিবপুর, রিষড়া, ডালখোলা রামনবমীর মিছিল ঘিরে ব্যাপক অশান্তি হয় কত বছর। 3 জায়গাতেই এনআইএ তদন্ত চলছে ধরপাকড়। আশঙ্কা ছিল এবারও। বিকেল পর্যন্ত সব শান্তিপূর্ণ থাকলেও মধুরেন্দ্র সমাপয়েত হল না। মুর্শিদাবাদের শক্তিপুরে মিছিলে ইট ছোড়ার অভিযোগ, তারপর দোকানঘর ভাঙচুর করা হয় বলেও অভিযোগ উঠল। অন্য ঘটনাটি ঘটল পূর্ব মেদিনীপুরে। এগড়ায় মিছিলে ইট পাথর ছোড়ার অভিযোগ। পরিস্থিতি সামলাতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়, 4 জনকে আটকও করে পুলিশ। প্রশ্ন হচ্ছে, উৎসবে অশান্তি কেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বিজেপির ঘাড়েই দোষ চাপাচ্ছেন। রামনবমী গেল সারা রাজ্যে, মুর্শিদাবাদের ঘটনা আমি যদি বলি পরিকল্পিত ঘটনা, পরশু দিনের ঘটনা ঘটিয়েছিল কারা? আমি চ্যালেঞ্জ করে বলছি বিজেপি, আপনি রামনবমীর মিছিল করতে গেছেন অস্ত্র নিয়ে আক্রমণ করতে, আপনাকে কে বলেছে? মুখ্যমন্ত্রীর দিকেই আঙুল তুলছেন বিরোধী দলনেতা। শক্তিপুরে পারমিশন নেওয়া মিছিলের উপরে যেভাবে ইট বর্ষণ হয়েছে, পুলিশ কর্মীরাও আহত হয়েছে, প্রায় 20 জনের বেশি আহত, মাইনর সহ সবাই দেখছে। এগরাতেও পূর্ব মেদিনীপুরে রামনবমীর মিছিলের উপরে আক্রমণ করা হয়েছে, এর জন্য দায়ী মমতা ব্যানার্জি। এবারও এনআইএ তদন্ত চেয়ে সরব বিজেপি। গভর্নর সাহেবকে মেল করেছি যে আপনি এই দুটো জায়গা ভিজিট করুন এবং এনআইএ তদন্তের জন্য সরকারকে অ্যাডভাইস করুন। এটা চলতে পারে না, এর জন্য আমরা এনআইএ তদন্ত চাই। ঠিক যেমন গতবার যারা রামনবমীর মিছিলে হামলা করেছিল তাদেরকে এনআইএ নিয়ে গিয়ে এখন উল্টো করে নোট টাঙিয়ে সোজা করছে, এদেরকেও তো সোজা করবে, চিন্তার কিছু নেই। এনআইএর অফিসারদের সঙ্গে তো ওদের গভীর আঁতাত রয়েছে, ইলেকশন কমিশনকে বললেও তো ব্যবস্থা হয় না, সেই জন্যই মুখ থেকে এনআইএ বেরোচ্ছে। দেখুন, মুর্শিদাবাদের এই শক্তিপুরের ঘটনাটা দেখতে দেখতে মনে হচ্ছিল একদমই কি কেউ চাইছিলেন না যে এটা ঘটুক। চাওয়ার তো একটা প্রেক্ষাপট ছিল। মুখ্যমন্ত্রী তো আগের থেকেই বলছিলেন যে কিছু গণ্ডগোল হতে পারে, এবং সেই ব্যাখ্যা থেকে মনে হচ্ছিল কোথাও গিয়ে যদি এরকম কোনো গণ্ডগোল ঘটে তাহলে পুরো দায়টা বিজেপির ওপর চাপিয়ে দেওয়ার একটা ক্ষেত্র তিনি প্রস্তুত করে দিচ্ছেন। আবার বিজেপি তারা বারবার দিলীপ ঘোষের মতো নেতাই, যেরকম আদালত বলেছে অস্ত্র নিয়ে মিছিল করা যাবে না, আদালত বলেছে কোথাও গিয়ে 200 জনের বেশি নিয়ে করা যাবে না, বা আদালত বলেছে 2 দিনের বেশি করা যাবে না, উনি সব কটাকে তুড়ি মেরে উড়িয়ে দিচ্ছিলেন। ইনফ্যাক্ট যারা মিছিলে বেরিয়েছিলেন তাদের অনেকের হাতে অস্ত্রও তো ছিল, আমরা দেখেছি প্রার্থীদের হাতেও ছিল। তো এই যে গোটা বিষয়টা একটা জায়গায় তুলে নিয়ে যাওয়া, হাইটটাকে, উত্তাপটা বাড়িয়ে দেওয়া, তার মানে কোথাও না কোথাও কেউ চাইছিলেন, কারণ সবারই তো কিছু না কিছু ব্যাখ্যা করার একটা স্কোপ ছিল, এবং রাজনীতিতে যদি একটা কিছু ব্যাখ্যা করার জায়গা পাওয়া যায়, ব্যাখ্যা ইজ ইকুয়াল টু ভোট। ওই মুখ্যমন্ত্রী যদি কোথাও গিয়ে বলে দিতে পারতেন তিনি আগের থেকে যে আন্দাজ করেছিলেন সেটাই সঠিক, এরা চাইছিল কিছু গণ্ডগোল পাকাতে, তাহলে সংখ্যালঘু ভোট নিশ্চিত। আবার বিজেপি যদি তারা মনে করে যে দেখাতে পারবে, ব্যাখ্যা করে দিতে পারবে যে এই ধরনের রামনবমীর মিছিলের ওপর জোর করে আক্রমণ হয়েছে বা থামিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, তাহলেও তো কোথাও ধর্মীয় ভাবাবেগে আঘাত আনা হচ্ছে, কেউ আঘাত আনছে শাসক দল, এইটা বলে কোথাও গিয়ে আরও কিছু তাদের দিক থেকে বেশ কিছু হিন্দু ভোটকে কনসোলিডেট করে দেওয়া যাবে, এটাও নিশ্চয়ই তাদের মাথায় ছিল। এগুলো ছিল সবার মাথায়, জানেন তো। এই যখন এরকম মাথার মধ্যে বিষয়গুলো থাকে না, তখন ওই উৎসাহটা তৈরি হয়ে যায় ব্যতিক্রমী কিছু কিছু ঘটানোর। দেখুন, একটা ঘটনা তাতে একজন মানুষও যদি আহত হন, সেটাও কিন্তু কাঙ্ক্ষিত নয়, কারণ ছোটোখাটো ঘটনা কোথার থেকে কোন বিষয়টা কোথায় চলে যায় কেউ জানে না। এই যে কোথায় গিয়ে কবে থেকে মনে হচ্ছিল যে রামনবমী কী হবে না কী হবে, হলো কোথায়? মুর্শিদাবাদের শক্তিপুরে। সেখানে আহতদের হাসপাতালে দেখতে গেছিলেন অধীর চৌধুরী, তিনি প্রার্থী বহরমপুরে, তিনি ওখানে গেলেন, তাকে দেখে বিজেপি কর্মীরা উত্তেজিত হয়ে উঠলেন, আর তাতে পাল্টা উত্তেজিত হয়ে অধীর চৌধুরী একজন বিজেপি কর্মীকে চড় মেরে বসলেন। গোটা ঘটনাটা কোথার থেকে কোথায় চলে গেল বলুন তো। মানে এই যে জিনিসগুলো ঘটলো, এটা কি এই জন্যে যে রামনবমীটাও আজকাল রাজনীতিতে অত্যন্ত এফেক্টিভ, সেই জন্য এই ঘটনাটা ঘটেছে?
এই মুর্শিদাবাদ জেলায় আমি যতদিন বেঁচে থাকবো আমি সাম্প্রদায়িক দাঙ্গার প্রতিবাদ করব, সাম্প্রদায়িক দাঙ্গা রুখবার চেষ্টা করব, সাম্প্রদায়িক দাঙ্গা রুখবো। এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে মানুষের বিভেদ আমি মানবো না। আর যারা এখানে হসপিটালে ভর্তি হয়েছে সেখানে অধীর ওখানে নাকাও মারতে এসছে, আর আমাদের ছেলেপেলে যখন ওনাকে রুখতে গেছে উনি নিজে আমাকে ধাক্কা মেরে মুখ ফাটিয়ে রক্তাক্ত করেছে। অধীর বাবু যেখানে যাবেন সেখানে কলা ধাক্কা খাবেন, জনগণ দেবে, বিজেপিকে দেওয়ার দরকার নেই। দেখুন, রাজনীতিতে এই রামনবমীর কতটা এফেক্টিভ সেটা না হয় বোঝা গেল, কিন্তু আমরা নর্মালি কি করি বলুন তো? আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, আল্লাহর কাছে প্রার্থনা করি, গডের কাছে প্রার্থনা করি, মন্দিরে যাই, মসজিদে যাই, চার্চে যাই, প্রার্থনা করি আমরা আমাদের মতো করে, এই চাই সেই চাই, সারাদিন চাই এ সমস্ত করে যাই। এবং খেয়াল করে দেখুন, সবার কাছে মানে ধরুন যে 33 কোটি দেবদেবী আছে তাদের সবার কাছে গিয়ে আমরা যাকে হাতের কাছে পাই তার কাছেই সবই চাই, কোনো বাজবিচার করি না। এই একটা জায়গায় আপনার আমার মতো সাধারণ মানুষের সাথে নেতাদের বিরাট বড় ফারাক, জানেন তো? ওরা আগে ঠিক করে নেন তাদের কি চাই, সেই জায়গাটা একদম নির্দিষ্ট করে নেন, আমার এইটা চাই। এবার তারপর এরা খেয়াল করে দেখেন কোন দেব দেবী বা কে সেই চাহিদাটা পূর্ণ করতে পারেন, তার কাছে গিয়ে সেইটুকুনি সেই চাহিদা নিয়ে তারা হাজির দেন এবং তাদের কাছে তারা প্রার্থনা করতে শুরু করেন। এবার ভাবছেন তো যে এটা কীরকম অঙ্ক হলো? এইভাবে ধর্মের সঙ্গে রাজনীতিকে মিলিয়ে ফেলাটা ঠিক হচ্ছে কি না? আপনার আমার ধর্ম আর রাজনীতিকদের ধর্মের মধ্যে একটা ফারাক আছে। এদের কাছে দেব বলুন, দেবী বলুন, সব কিছুই আপনি আমি জনতা এমনি না, ভোটার হিসেবে ভোটাররাই হচ্ছে রাজনীতিকদের কাছে দেব, তাদের দেবী। এবং এক এক জায়গার যেরকম 33 কোটি দেবদেবী আছে ঠিক সেরকম এক এক জায়গার ভোটাররা এক এক রকম দেব বা দেবী তাদের কাছে, সেই অনুযায়ী তারা তাদের চাহিদাগুলো স্থির করেন এবং চাহিদাগুলো পেশ করেন। এখানে প্রার্থনা মানে হচ্ছে প্রচার এবং আসল চাহিদাটা মানে হচ্ছে ভোট দিন, ভবতী ভিক্ষং দেহি বলে যে দাঁড়ান, সেটার মানে হচ্ছে ভোট দাও। এইটা একদম সুনির্দিষ্টভাবে করেন। খেয়াল করে দেখুন যে এর আগে যখন এই ভোট টোটের ঘোষণা তখনও হয়নি, তখন যখন এই ভোটের স্ট্র্যাটেজিটা বাতলে দিচ্ছিলেন নরেন্দ্র মোদী বিজেপির জন্য, তখন তিনি কি বলেছিলেন তার দলের নেতাকর্মীদের বা সাংসদদের? একদম স্পেসিফিক্যালি বলে দিয়েছিলেন যে জায়গায় যে ইস্যুটা কাজ করবে সেখানে সেই ইস্যুটা নিয়ে প্রচার করতে হবে। অর্থাৎ যেখানে যে দেবতা রয়েছেন সেই দেবতা যে বরদানটা করতে পারেন তার কাছে গিয়ে সেই জিনিসটা চাইতে হবে, প্রচার করতে হবে। মানে ওই চাওয়া বললাম এরকম, মানে প্রচার করা আর চাওয়া দুটো সমার্থক হয়ে যাওয়া নর্মাল কোর্সে আর কোথাও পাবেন না। কিন্তু ওই রাজনীতিতে অনেক কিছু নিপাতনে সিদ্ধ হয়, এটাও সেরকম আর কি। তো সেইখান থেকেই কিন্তু প্রত্যেক জায়গায় গিয়ে কোথাও গিয়ে যেরকম লক্ষ্মীর ভাণ্ডার, লক্ষ্মী দেখুন তিনি যেটা দিতে পারেন সেটা তো আবার রাম দিতে পারেন না, রাম অন্যরকম আর কি। তো লক্ষ্মী তিনি প্রচারে রয়েছেন, দেওয়ালে রয়েছেন, ভাণ্ডারে রয়েছেন, এবার সেইটা নিয়ে তুঙ্গে প্রচার চলছে। এবং এই ক্ষেত্রে লক্ষ্মী সব কিছু একটা বিশেষ ক্ষেত্রটায় মহিলা ভোটের যে 50% আছে সেটার আশীর্বাদটা দিতে পারেন, সেটাই তো মাথায় আছে, সেইভাবেই তো তার কাছে চাওয়া হয় বা প্রচার করা হয়, মানে প্রার্থনা করা হয়। কিন্তু নীলাম শর্মা তিনি জলপাইগুড়ির কাউন্সিলর, তৃণমূল কাউন্সিলর, তিনি হঠাৎ এরকম উল্টো স্ট্র্যাটেজি নিতে গেলেন কেন? হঠাৎ করে এই লক্ষ্মী তো দেবী, তিনি আশীর্বাদ করবেন, তাকে নিয়ে প্রচার করতে হবে তা না, তিনি উল্টে হুঁশিয়ারি দিয়ে দিলেন যে মিটিং মিছিলে না এলে যদি লক্ষ্মীর ভাণ্ডারটা বন্ধ হয়ে যায় তার দায় কিন্তু তিনি নিতে পারবেন না। এটা তো আগাম হুঁশিয়ারি এবং উল্টো দিক থেকে একটা কোথাও গিয়ে ভয় দেখিয়ে দেওয়া। এরকম ভয় টয় দেখালে তখন তো আবার হিতে বিপরীত হয়ে যায়। এটা কি সবসময় রাজনৈতিক নেতাদের খেয়াল থাকে না, নাকি তাদের একটাই স্ট্র্যাটেজি, সেটা হচ্ছে প্রার্থনা করুন বা প্রচার করুন, যাই করুন, আলটিমেটলি তাদের চাই, আর চাই বলে তারা সমস্ত কিছুকে ওই চাইয়ের ভাষাতে অনুবাদ করে, এই হাতে দিচ্ছি এই হাতে নেব। এটা ভুললে চলবে না।
গিভ অ্যান্ড টেক, সেটা যাতে কেউ ভুলে না যায় সেজন্য মাঝে মধ্যে তারা সেগুলো মনে করিয়ে দেন নাকি। আমি প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে বলেছি বিজেপিকে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না, ওরা তোমাদের লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেওয়ার পেছনে আছে। তোমরা যদি চাও তোমাদের লক্ষ্মীর ভাণ্ডার থাকুক, যেভাবে দিদি দিচ্ছে এইভাবেই চলুক, তাহলে আজকে আমরা লক্ষ্মীর ভাণ্ডারদের নিয়ে একটা র্যালি করব। তোমরা অবশ্যই সব কাজ ফেলে তোমরা এই র্যালিতে অংশগ্রহণ করো। এই মেসেজটা ভাইরাল হয়েছে, ওটা পার্শিয়ালি ভাইরাল হয়েছে, পুরোটা ভাইরাল হলেই আমি খুশি হতাম। কেননা ভাইরাল যে করেছে সে হয়তো, আমি জানি কে করেছে, আমি এখন ক্যামেরার সামনে সেটা বলছি না। দেখুন, প্রথম দফার ভোটের আগে তৃণমূল একটা ভিডিও তৈরি করেছে, আর সেই ভিডিওটা দেদার ছড়িয়ে দেওয়া হচ্ছে সামাজিক মাধ্যমে। প্রচার করা হচ্ছে যে কেউ কোনো একজন বিজেপির কোনো একজন মহিলা মোর্চার নেত্রী, তিনি নাকি কোচবিহারে বলেছেন যে যদি কোথাও গিয়ে বিজেপি 35টা আসন পান তাহলে তাতে 25-এ তৃণমূল সরকার উল্টে যাবে, আর তখন বিজেপি সরকার গড়বে, এবং বিজেপি সরকার যদি গড়ে তাহলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেওয়া হবে। এবার তার আগে বা পরে তিনি কি বলেছেন সেটা নিয়ে আর কারোর মাথা ব্যথা নেই, ওগুলো কেটে ছেঁটে শুধু ওই পোর্শনটা কিন্তু ভাইরাল হয়ে গেছে তার বক্তব্যে। এবার শুধু যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে তা না, ওই একই জায়গার থেকে রেস তুলে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর দিনাজপুরের ইসলামপুরে সেখানে সবাই বলেছেন যে বিজেপি যদি ক্ষমতায় আসে বা বিজেপি যদি জেতে তাহলে তারা তো কোথাও গিয়ে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে যদি কোচবিহারে নিশীথ প্রামাণিক জিতে যান তাহলে তো তিনি ওখানে কোথাও গিয়ে এই সমস্ত লক্ষ্মীর ভাণ্ডারগুলো বন্ধ করে দেবেন। এবার তৃণমূল খুব ভালো করে জানে যে লক্ষ্মীর ভাণ্ডার তাদের কতটা ডিভিডেন্ড দেয় ভোটারদের ওপর, বিশেষ করে ওই প্রায় 50% মহিলা ভোটারদের ওপর তার প্রভাব কতটা। দেখুন, এমনিতেই একদম হাতে কড়কড়ে নোট, তাও আবার আগে 500 ছিল, এখন ডবল হয়ে গেছে 1000, মাসে মাসে সেটা হাতে আসছে। এই নগদ এফেক্টের থেকে বড় এফেক্ট আর কিচ্ছু হয় না, এবং নগদ প্রচারের থেকে বড় প্রচার আর কিছু হয় না। ফলে এটা তো একটা শিওর শট ভোট আনার একটা বড় মেশিনারি, এটা তৃণমূলও জানে এবং এটা বিজেপিও জানে। তো সেই জিনিসটা এটা লোকের মানুষের সেন্টিমেন্ট, তো এটা পাওয়ার সেন্টিমেন্ট, প্রাপ্তির জায়গাটা, এটা হচ্ছে সব থেকে বড় সেন্টিমেন্ট মানুষের। সববার পেতে ভালো লাগে মশাই, যাই দিন একটা আধুলিও এমনি যদি এমনি পেয়ে যান তাহলে খুব ভাল লাগে। তো সেই জায়গাটা কেউ কেড়ে নেবে বা বন্ধ করবে, এই প্রচারটা তো লোকজনকে খেপিয়ে দিতে যথেষ্ট। আর মানুষ যদি খেপে যায় তার তো ভোট বাক্সে প্রভাব পড়বে, এটাও খুব পরিষ্কার। ফলে বিজেপির আশঙ্কিত হওয়ার তো যথেষ্ট সম্ভাবনা রয়েছে, আর তাদের এই আশঙ্কাটা তৈরি করার জন্য আরও বেশি বেশি করে তৃণমূল প্রচার করছে গোটা ব্যাপারটা। সেজন্যই বোধহয় শুভেন্দু অধিকারী বলেছেন যে তারা ক্ষমতায় এলে শুধু লোক, মানে দেখুন এর মধ্যে আরও অনেকগুলো ব্যাপার আছে, কিন্তু এটাও একটুখানি বিবেচনা করতে হবে যে নিশীথবাবু জিতলে কোথাও গিয়ে বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার। আরে লক্ষ্মীর ভাণ্ডার তো একটা রাজ্য সরকারের প্রকল্প, সেটা নিশীথবাবু কী করে বন্ধ করে দেবে, তাই না, দুম করে। তবে হ্যাঁ, ওই তার সঙ্গে ওই বাকি জিনিসগুলো ধরে নিতে হবে যে তাহলে তারা জিতলে, নিশীথবাবু জিতলেও তার মানে ধরে নিতে হবে যে কোথাও গিয়ে সরকার পড়ে যাবে আর কি, তাহলে তো বন্ধ করতে থাকবে। এগুলো অনেকগুলো জটিল বিষয় আছে, সে যাক। কিন্তু যেটা বলছিলাম শুভেন্দু অধিকারীর কথা, শুভেন্দু অধিকারী ওই জন্য খুব মানে সুনিশ্চিতভাবে বলে দিয়েছেন, পরিষ্কার করে বলছেন, ডাকঢাক গুড়গুড় করেননি যে তারা যদি জেতেন বন্ধ তো হবেই না লক্ষ্মীর ভাণ্ডার, উল্টে ওই 1000 টাকাটাকে তারা বাড়িয়ে 3000 টাকা করে দেবেন। তাহলে বুঝতে পারছেন যে এই যে ব্যাখ্যানগুলো, এগুলোর মধ্যে দুটো কোথাও গিয়ে বার্তা লুকিয়ে রয়েছে। এক, লক্ষ্মীর ভাণ্ডার এটা সব থেকে গুরুত্বপূর্ণ ইস্যু এই ভোটে, নগদ দিয়ে ভোট পাওয়া। এবার সেই জায়গাটায় কেউই চান না সেটাকে টাচ করতে। এই স্ট্র্যাটেজিটা সে তৃণমূল হোক বা বিজেপি হোক, সবার কাছেই কিন্তু সবচেয়ে গ্রহণীয় এবং আদর্শ স্ট্র্যাটেজি। এটা ভালো, বেশ নিজেদের মধ্যে এরকম দরাদরি করতে করতে যদি এই লক্ষ্মীর ভাণ্ডারের অ্যামাউন্টটা বাড়তে থাকে তাহলে তো খুব খারাপ হয় না। আর দ্বিতীয়ত, কোথাও গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু ওই সরকার পড়ে যাওয়ার বিষয়টা নিয়ে আবার কথা বলে ফেললেন। কোথাও গিয়ে মানে অপছন্দের বিষয়গুলো লোকে কিন্তু বলতে বলতে এবং কোথাও গিয়ে একটা চাপ তৈরি হয়ে গেলে অনেক সময় বেরিয়ে ঠেরিয়ে আসে।
ফলে এই যে এটা কিন্তু তাহলে বিজেপির সাফল্য বলে ধরতে হবে যে তারা কনস্ট্যান্ট। সেই কবে অমিত শাহ এসে বলেছিলেন যে কোথাও গিয়ে 35টা আসন যদি তারা পান তাহলে 26 পর্যন্ত সরকার আর থাকবে না। সেটা তারপর থেকে শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদার এরা কনস্ট্যান্ট বলে যাচ্ছিলেন। এই বলে তারা যে একটা এফেক্ট তৈরি করতে পেরেছেন সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কথার থেকে একদম পরিষ্কার যে তাদের ওপর একটা চাপ তৈরি হয়েছে। আরও একটা জিনিসের মধ্যে লুকিয়ে আছে জানেন তো, শুভেন্দু অধিকারী অ্যামাউন্টটা বাড়িয়ে দেবেন বলেছেন, কিন্তু সঙ্গে সঙ্গে বলেছেন লক্ষ্মীর ভাণ্ডারের মানে ওই নামটা চেঞ্জ করে দেবেন, তারা ওটাকে অন্নপূর্ণার নামে করবেন। মানে বুঝতে পারছেন দেবদেবীদেরও ওরা হয়। আর দ্বিতীয়ত বিষয়টা হচ্ছে এই একটা চান্স দেখতে পাচ্ছি কোথাও গিয়ে অন্নপূর্ণাও কিন্তু একটা বিরাট এরকম মানুষের কাছে একটা বড় বাড়োয়ারি ব্যাপার হয়ে যেতে পারে। মঙ্গলবার কোচবিহারের প্রচারে বিজেপিকে বিত্তে ভাইরাল অডিও শুনিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালকে বিজেপির এক নেত্রী তিনি সভা করে বলেছে কুচবিহার থেকে যে বিজেপি যদি কুচবিহারে যেতে এবং বাংলায় 35টা আসন পায় তাহলে 3 মাসের মধ্যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে। আপনাদের শোনাতে পারি, আপনারা শুনবেন কি ছিল সেই অডিও ক্লিপে। এই লক্ষ্মীর ভান্ডার আর বেশি দিন চলবে না, আগামী 3 মাসের মধ্যে বন্ধ হবে। বিজেপির অভিযোগ, বক্তব্যের একটা অংশ তুলে ধরে প্রচার করছে তৃণমূল। রাজ্যে বিজেপি সরকার হলে ভিক্ষে না দিয়ে স্বাবলম্বী করে তোলা হবে ভোটারদের, এটাই বলতে চেয়েছিলেন নেত্রী। অডিও ক্লিপের বাকি অংশ তুলে ধরে বলছে বিজেপি এই লক্ষ্মীর ভান্ডার আর বেশি দিন চলবে না, আগামী 3 মাসের মধ্যে বন্ধ হবে, কারণ আমরা ভিক্ষা নেব না, আমরা স্বাবলম্বী হয়ে চলবো। বিজেপি চাই বলুক, তৃণমূল ইস্যুটা ছাড়তে নারাজ। আজ দক্ষিণ দিনাজপুর থেকে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী, লক্ষ্য মহিলা ভোট। বিজেপির এত বড় সাহস, আজকে বলছে 3 মাস বাদে লক্ষ্মীর ভান্ডার বাদ দিয়ে দেবো। আমি তুই কে রে হরিদাস, কে হরিদাস? মায়ের আঁচলের কত দাম, মায়ের আম্মার কত দাম, মায়ের মাদারের কত দাম, হাত দিয়ে দেখি। বিতর্কের পর সাবধানী বিজেপি নেতারা। আপনাদের বলে রাখি, বন্ধ তো হবে না। বিজেপি যেদিন রাজ্যে ক্ষমতায় আসবে আর পরের মাসের 1 তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডারের নাম বদলে দেব অন্নপূর্ণা ভান্ডার। 3000 টাকা করে মাসে দেব। মুখ্যমন্ত্রী মিথ্যে প্রচার করছে, এই ধরনের কোনো ইয়ে নেই। বিজেপি এলে পরে বিজেপি কোনো নেত্রী এই ধরনের কথাই বলে না। আর বিজেপির কোন একটা ছোট নেত্রী কি বললো সেটা নিয়ে মুখ্যমন্ত্রী বলছে, তাহলে মুখ্যমন্ত্রী কতটা অসহায়। ভান্ডারেই লুকিয়ে অর্ধেক আকাশ দখলের অঙ্ক, কেউই মনে হচ্ছে জমি ছাড়তে নারাজ। দেখুন, এই একটু আগে আপনাদের বললাম না যে কোথাও গিয়ে এই দেবী অন্নপূর্ণা নাকি মা লক্ষ্মী কে আশীর্বাদ করছেন তার থেকে বোঝা যাবে, মানে কার কল্যাণে আপনারা টাকা পাচ্ছেন তার থেকে বোঝা যাবে যে আশীর্বাদটা কে অ্যাকচুয়ালি পেয়েছেন। মানে বিজেপি পেয়েছে, বিজেপি কার আশীর্বাদ পেল, নাকি তৃণমূল মা লক্ষ্মীর আশীর্বাদ পেল, এরকম একটা ব্যাপার। এসব দেখে দেখে আপনাদের মনে হতে পারে যে এই সমস্ত কী হচ্ছে, মানে এরকমভাবে ধর্ম দেবদেবী এদের সাথে রাজনীতিকে গুলিয়ে ফেলা ঠিক নাকি? একদম ঠিক না, বিশ্বাস করুন, ফেলছিও না। আপনাদের প্রথমেই যেটা ব্যাখ্যা করে দিয়েছিলাম আরেকবার মনে করিয়ে দিচ্ছি, নেতাদের মতোই মনে করিয়ে দিচ্ছি। আসলে দেবদেবীরা আমরা ভোটাররা, সেটা রাজনৈতিক নেতাদের জন্য। ফলে তারা যখন কারোর নাম নেন আসলে তার পেছনে তারা দেখেন আমাদের চেহারাটা, আমাদের ছবিগুলো তাদের সামনে ভেসে ওঠে, সেই অনুযায়ী তারা বক্তব্যগুলো রাখেন। এটাই হচ্ছে রাজনৈতিক দেবদেবীদের বিশেষত্ব। এবার এই রাজনৈতিক দেবদেবী বাছাইয়ের মধ্যে দিয়ে তারা কিন্তু ওই কোনখানে কোন দেবতাকে কিভাবে পুজো করতে হবে সেটাও ঠিক করে নেন। ওই বলছিলাম, এই যেরকম এই লক্ষ্মীর ভাণ্ডার সংক্রান্ত বিষয়গুলো যেখানে উঠে এসছে, তাতে তো কোথাও গিয়ে তাদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হতে পারে বা ধাক্কা লাগতে পারে, এটা কোথাও গিয়ে বুঝে গেছে বিজেপি। তারা কিন্তু ওই অন্নপূর্ণার ভাণ্ডারের কথাটা তার পাল্টা হিসেবে তুলে ধরে শুধু থামেনি, মানে ওটা সবসময় রাজনীতিতে একটা এক্সট্রা কিছু দেওয়ার বিষয় থাকে, বিজেপিও দিয়েছে। তারা এবার পাল্টা ইস্যু হিসেবে ধরে নিয়েছে জগদীশ বসুনিয়ার স্ত্রী বিতর্ককে। এই দেখুন আপনাদের হীরের প্রার্থী, হীরের টুকরো ছেলে, হীরের প্রার্থী, হীরের টুকরো ছেলে জগদীশ বসুনিয়াকে এভাবেই পরিচয় করিয়েছিলেন মুখ্যমন্ত্রী।
হাই স্কুলের শিক্ষক, সিতাই বিধানসভার বিধায়ক। নম্র, ভদ্র, মার্জিত জগদীশকেই লোকসভায় নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে দাঁড় করিয়েছে তৃণমূল। ভোটের ঠিক আগে সেই জগদীশ বসুনিয়াকে নিয়ে ব্যক্তিগত আক্রমণের পথে হাঁটছে বিজেপি শিবির। অভিযোগ, তৃণমূলের প্রার্থীর নাকি দুখানা বিয়ে। আমরা যে ভোটার লিস্ট পেয়েছি, একজন স্ত্রী তার নাম, স্বামীর নাম দেখাচ্ছেন জগদীশ চন্দ্র রায় বসুনিয়া। দ্বিতীয় সঙ্গীতা রায় বসুনিয়া, তিনিও তার স্ত্রী। এটা কি করে সম্ভব? রাত পোহালেই ভোট, 48 ঘন্টা আগে ভোটের প্রচার শেষ হয়েছে, আর তারপরেই আস্তিন থেকে তাসটা বের করেছে বিজেপি। হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী দুটি বিবাহ করতে পারেন না, কিন্তু সরকারি কাগজপত্রে প্রমাণ পাওয়া যাচ্ছে যে জগদীশ বসুনিয়ার দুজন স্ত্রী। আদর্শ আচরণ বিধি বাম, পাল্টা প্রচারের সুযোগ না পেলেও মাস্টার মশাই প্রার্থী কিন্তু স্বীকার করেছেন কেন এই বিপত্তি। শুক্তারা বর্মা বসুনিয়া আমার প্রথম স্ত্রী, এবং তিনি আলাদা বাড়িতে থাকেন। দিনাটায় যে বাড়ি আমার আছে সেই বাড়িতে তিনি আলাদা থাকেন, এবং আমি যে সিতাই বাড়িতে থাকি সেখানে সঙ্গীতা রায় বসুনিয়া আমার সঙ্গে থাকেন। তো সেখানে আইন অনুযায়ী, হিন্দু ম্যারেজ একটা আইন অনুযায়ী, যেহেতু আমাদের মধ্যে ডিভোর্স হয়নি, তাই শুক্তারা বর্মা বসুনিয়া আমার বৈধ স্ত্রী হিসেবে আইনত তাকেই দেখাইতে। কথায় বলে রাজার শহর কোচবিহার। রাজা রাজরারা একাধিক বিয়ে করতেন ঠিকই, কিন্তু বিবাহ বিচ্ছেদ না হওয়ায় জগদীশ বসুনিয়া যে এমন আক্রমণের মুখে পড়বেন সেটা কি জানতেন না, নাকি ভাবেননি? এখন তৃণমূল প্রার্থীদের দুটি স্ত্রী বা 20টি স্ত্রী থাকাটা কোনো অবাক হওয়ার বিষয় নেই। কাজে ওনাকেই ঠিক করে বলতে হবে কোনটা আসলে ওনার রেজিস্টার্ড আর কোনটা 1 নম্বর। দেখুন, এবারের ভোটে তো প্রচার করার জন্য বা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের প্রার্থনাকে অনেক ইস্যু আছে চারপাশে। সন্দেশখালি বিজেপি কবে দখল করে নিয়েছে সেটা নিয়ে প্রচার করছিল, সন্দেশখালির নির্যাতিতাদের তারা মঞ্চে শুদ্ধ নিয়ে আসছিল, এগুলো তো হচ্ছিল। তার সঙ্গে এই দুর্নীতি টুর্নীতি, চাকরি চুরি, হ্যানা তেনা বহু জিনিস আছে, তৃণমূলেরও বহু কিছু আছে বলার মতো। কিন্তু সেইগুলো সব ছেড়ে দিয়ে, কোচবিহারেরও অনেক বেসিক সমস্যা আছে, সেই সব কিছুকে ছেড়ে দিয়ে আলটিমেটলি কোচবিহারের জন্য তারা তুলে নিয়ে এলো জগদীশ বসুনিয়ার বিবাহ সংক্রান্ত বিষয়টাকে। এবার এই কি তিনি মুচলেখা দিয়েছিলেন, কি আগে দিয়েছিলেন, কি পরে দিয়েছিলেন, একটা একদম ব্যক্তিগত ব্যাপারকে তারা সামনে নিয়ে চলে এলো। তার কারণ কি, তারা হয়তো মনে করছেন যে ওইখানে কোচবিহারে বাকি সমস্যাগুলো যেরকমই থাক, সেই ইস্যুগুলো নিয়ে বললে যতটা লোকের মন কাড়া যাবে বা আশীর্বাদ পাওয়া যাবে, তার থেকে অনেক বেশি পাওয়া যাবে এই রকম মুচমুচে বিষয়গুলোকে সামনে তুলে ধরতে পারলে। এটাই হচ্ছে ওই বললাম, নেতারা এক একটা জায়গায় কোন প্রচারে অর্থাৎ প্রার্থনাতে কাজ হবে সেটা বাছাই করে নেন। ঠিক যেরকম উত্তর কলকাতায় সেখানে তৃণমূলের অন্তর্দ্বন্দ্বকে বাছাই করে নিয়েছে বিজেপি। এইগুলোর থেকেই আপনারা বুঝতে পারবেন নেতারা কীরকম টু দি পয়েন্ট চলেন। এটাই আমরা এত বছরে শিখতে পারলাম না, কিন্তু এই যে শিখতে পারলাম না এবং যে জিনিসটা নেতাদের বিশেষত্ব, সেই দুটো ফারাককে বুঝতে হলে না আরও কয়েকটা কথা বলতেই হবে, যে কথাগুলো না বললেই নয়। আজ বেশ কয়েকদিন হয়ে গেল উত্তর কলকাতায় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দরজার সামনে এই যে মোনালিসা তার যে ধর্ণা এবং ধর্ণার থেকে পরবর্তী ক্ষেত্রে অনশন, এই বিষয়টা কিন্তু চলছে, ইস্যুটা চলছে। মোনালিসা তৃণমূলেরই কাউন্সিলর এবং তিনি তার সাংসদের দরজায় বসে অনশন করছেন এবং দুয়ারে অনশনের কারণ হিসেবে তুলে ধরছেন কাজ করতে না পারা, একদম হাত পা বন্ধ হয়ে থাকা এবং তার সঙ্গে তাকে রাবার স্ট্যাম্প হিসেবে ব্যবহার করা, এই সমস্ত বিষয়গুলো আর কি। কিন্তু এটা আপাত দৃষ্টিতে যদি দেখেন ভালো করে, তাহলে এটা কমপ্লিটলি তৃণমূলের একটা অভ্যন্তরীণ বিষয়। কিন্তু অভ্যন্তরীণ বিষয় কি আর ভোটের সময়, ওই বললাম না, রাজনৈতিক নেতাদের বিষয়টা তো খুব পাবলিক ওরিয়েন্টেড ব্যাপার, ফলে তাদের নিজস্ব বিষয় বলে কিছু থাকে না, দলেরও থাকে না, সবটা রাজনীতির বিষয় হয়ে যায়। তাই ওটাকে রাজনীতির ইস্যু করে নিচ্ছে বিজেপি। তাপস রায়, তিনি আগে ওই তৃণমূলেই ছিলেন,
উত্তর কলকাতাতেই এবার বিজেপির প্রার্থী। তিনি যখন তৃণমূলে ছিলেন তখনও তার সাথে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের একটা এরকম বেশ ভালো আদায় কাজকালয় সম্পর্ক ছিল, সেটাও অভ্যন্তরীণ বিষয় ছিল, কিন্তু তারা সেটা পাবলিক করে দিয়েছিলেন। তো এখন তো আর তিনি যখন বিরোধী দলে চলে গেছেন এবং বিরোধী প্রার্থী, ফলে সেটাকে তার নিয়ে আরও বেশি কচলাতে কোনো সমস্যাই নেই। তিনি ওই বিষয়টাকে যথা জায়গায় একদম টোকা মেরে যাচ্ছেন আর কি। তিনি বলছেন যে উত্তর কলকাতায় ওখানে কোথাও গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল চলে না, ওখানে দাদা বৌদি অর্থাৎ সুদীপ বন্দ্যোপাধ্যায় আর নয়না বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল চলে। মানে ভাবুন, ওই নবীন প্রবীণ দ্বন্দ্ব নিয়েই কত কাণ্ড হয়ে গেল। তাপস রায় আবার সেখানে আরও একটা ভাগ করে দিলেন আর কি, কাটা খায় নুনের ছিটে দেওয়া আর কি। আর যেহেতু ছিলেন তৃণমূলের, ফলে জানেন এক্স্যাক্ট কোন জায়গায় ছিটেটা দিলে কাজ হবে, সেই অনুযায়ী দিচ্ছেন আর কি। তো এবার তার সঙ্গে সঙ্গে এটাও বলেছেন যে ওখানে উত্তর কলকাতায় এরকম অনেক মোনালিসা আছেন, সবাই নাকি সময় মতো জবাব দেবেন। অর্থাৎ এই যে ভোটটা হবে তাতে মোনালিসারা, প্রকাশ্যে থাকা মোনালিসা এবং অন্তরালে থাকা মোনালিসা, এরা একটা বড় ফ্যাক্টর হবে। তাপস রায়ের এটা আশা যে এই যে তার যে প্রচার বা তার যে প্রার্থনা, এটা বিফলে যাবে না, এরাই তার মনস্কামনা পূরণ করে দেবেন। কিন্তু উল্টো দিক থেকে দেখুন, মোনালিসা নিজে বলছেন যে তার এই সমস্ত যে অনশন বা তার যে এই সত্যাগ্রহ, এগুলো ভোটে প্রভাব ফেলবে না বলছেন বটে, কিন্তু এই একবার মানে পলিটিক্সের বাজারে একটা জিনিস ছেড়ে দিলে তারপর সেটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যায়, কারুর আর সেটার উপর কোনো নিয়ন্ত্রণ থাকে না। আর তার মধ্যে দেখুন কুণাল ঘোষ, তিনি এখনও তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক, তিনি কিন্তু পক্ষান্তরে মোনালিসাকেই সমর্থন করেছেন এবং করে গোটা বিষয়টায় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের অস্বস্তি কিন্তু বেড়েছে বই কমেনি। যেটা কাম্য নয় সেটার জন্যই আজকে এখানে বসে থাকা। কাউন্সিলর যে কাজগুলো করতে চায় সেগুলোতে বাধা আসছে, সেই জন্যই বসে থাকা। হ্যাঁ, জানিয়েছি, আমি মৌখিকও বলেছিলাম অনেকবার, বিধায়ককে, সাংসদকে বলেছি, এমনকি রিটেনও দিয়েছিলাম, কিন্তু প্র্যাকটিক্যালি ফিল্ডে নেবে সেরকম কোনো সুরাও পাইনি। কতদিন ধর্ণা অবস্থান চালিয়ে যাবেন? যতক্ষণ না এটার একটা শেষ আছে, এটা কন্টিনিউয়াস হতে পারে না। There has to be an end. মোনালিসার যদি কোনো ক্ষোভ বা কোনো বিষয় থাকে, মোনালিসা অত্যন্ত ভালো মেয়ে এবং খুব সক্রিয় কাউন্সিলর, ফলে তাকে যে এই গরমের মধ্যে একটা সত্যাগ্রহে বসে থাকতে হচ্ছে, এটা খুব দুর্ভাগ্যজনক। পার্টির মধ্যেই মিটে যাওয়া উচিত ছিল, কিন্তু এটা রাস্তায় নেমে এসছে। আমরা আশাবাদী সুদীপবাবু এটা হস্তক্ষেপ করবেন, নিশ্চয়ই আমাদের নেতৃত্ব দেখছেন, আমি দেখছি কি পরিস্থিতি, আমি উদ্যোগ নিলে যদি হয় আমি নিশ্চিতভাবে নেব। দেখুন, তৃণমূল কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায়ের এই সত্যাগ্রহ, অনশন, এগুলোর থেকে মানে তার প্রভাবটা ভোটে পড়ুক চাই না পড়ুক, বা ধরুন তার থেকে কোথাও গিয়ে এই বিরোধীরা ডিভিডেন্ড তুলতে পারুন চাই না পারুন, আজকে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাব থেকে যে রিপোর্টটা এলো তার ফয়দা তুলতে তারা কি ছাড়বেন নাকি? এই যে দেখুন, সুজয় কৃষ্ণ ভদ্র, কালীঘাটের কাকু, সে কবে থেকে তার গলা খোলার চেষ্টা হচ্ছিল, মানে তার ওই গলার নমুনা পেতেই তো প্রাণান্তকর দশা হয়ে গেছিল। তো শেষ পর্যন্ত অনেক কষ্ট করে সেই জোকা ইএসআইতে 4 জানুয়ারি তার কণ্ঠস্বরের নমুনা পাওয়া গেছিল। সেই নমুনা যায় সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে এবং সেটা চেষ্টা করা হচ্ছিল মেলাতে। দরকার ছিল দেখার যে তার কণ্ঠস্বরের সঙ্গে এই নিয়োগ দুর্নীতি কাণ্ডে যে ফোনালাপের কণ্ঠস্বরটা রয়েছে সেটা মিলে যাচ্ছে কিনা, তাহলে ইডি সিবিআই এদের পক্ষে সুবিধা হয়ে যাবে অনেক কিছু প্লাস মাইনাস করতে, 1 1 2 2 2 4 এই সমস্ত অঙ্ক কষতে আর কি। তো সেটা কিছুতেই হচ্ছিল না, বিরাট সময় লাগছিল। জটিল কণ্ঠ তো এত সহজে কি আর ধরা যায় বা এত সহজে মেলানো যায় জটিল জিনিসকে? তো আলটিমেটলি সেই খবরটা এলো এবং খবরটা এলো যে কণ্ঠস্বর হুবহু মিলে গেছে, ওটা সুজয় কৃষ্ণ ভদ্রেরই কণ্ঠস্বর। এবার ভাবুন তো, মহালয়ার মাহেন্দ্রক্ষণে আমাদের মনে দোলা দিয়ে যেত বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের গলা, এবার এই ভোটের মাহেন্দ্রক্ষণে সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর সেটা কতটা সাড়া ফেলতে পারে? নিয়োগ দুর্নীতিকাণ্ডে অন্যতম চর্চিত নাম সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা লিপস অ্যান্ড বাউন্সের অন্যতম ডিরেক্টর ও চিফ অপারেটিং অফিসার পদে ছিলেন তিনি।
বিস্তর টানাপোড়েনের পর অবশেষে গত জানুয়ারি মাসে তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করে ইডি। নমুনা দিল্লিতে ফরেন্সিক ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য পাঠানো হয়। দীর্ঘদিন পেরিয়ে গেলেও কণ্ঠস্বর পরীক্ষার রিপোর্ট পাচ্ছিল না ইডি। সম্প্রতি এ বিষয়ে কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। অবশেষে ফরেন্সিক পরীক্ষার সেই রিপোর্ট ইডির হাতে এসেছে। সেই রিপোর্টে যা আছে তাতে কালীঘাটের কাকুর বিপদ আরও বাড়তে চলেছে বলে মত রাজনৈতিক মহল এবং আইনজীবী মহলের একাংশের। সূত্রের খবর, ফরেন্সিক রিপোর্টে ভয়েস ক্লিপের সঙ্গে মিলে গেছে সুজয় কৃষ্ণর কণ্ঠস্বর। সিভিক ভলেন্টিয়ার রাহুল বেরার সঙ্গে তার কথা হয়। কালীঘাটের কাকু তাকে মোবাইলে থাকা তথ্য মুছে দেওয়ার নির্দেশ দেন বলে দাবি ইডির। শুধু দুর্নীতিতে যোগ নয়, তথ্য প্রমাণ নষ্টের চেষ্টাও সুজয় কৃষ্ণ করেছেন, এমনটাই দাবি করেছে কেন্দ্রীয় এজেন্সি। আর ভয়েস ক্লিপিংটা যার সাথে, তাকে অ্যারেস্ট করেছে? তাকে তো অ্যারেস্ট করেনি। যার সাথে কথা, তাকে অ্যারেস্ট করেছে কি সেটা তো ইডি বলতে পারবে। আমি তো ইডিতে চাকরি করি না। কোনো রকম কোনো দাবি করে থাকে ইডি জানাবে কোর্টে, আর আমি তো লড়ছি। কাকুর কণ্ঠস্বর মিলে গেল ফরেনসিক রিপোর্টে, কি বলবেন? ভাইপোর কপালে দুঃখ আছে, ভাইপোর কপালে দুঃখ আছে। কাকুর মোবাইল থেকে এমন অডিও ক্লিপ মিলেছে যেখানে প্রভাবশালীদের কণ্ঠস্বর রয়েছে বলেও দাবি ইডির। ফরেন্সিক রিপোর্টে ভয়েস ক্লিপিংয়ের সঙ্গে কাকুর গলার স্বর মেলার পর নিয়োগ দুর্নীতি কাণ্ডে এবার কি হাতে আসতে চলেছে আরও বড় ক্লু? ওর নমিনেশন দেওয়া পর্যন্ত, ভোট পর্যন্ত সেন্ট্রাল এজেন্সি চাইছিল না যে অভিষেককে ঘাটানো হয়। এটা তো কাকুর গলা মেলা নয়। কাকুর গলা মেলা মানে হচ্ছে যে টাকাগুলো অভিষেকের কাছে গেছে, অভিষেকের সেক্রেটারি ফোন করে করে বলেছে কার টাকা কোথায় যাবে, এবং সেই গলা থেকে যাদের গলা পাওয়া যাবে তাহলে আইএস আইপিএসদেরকে কীভাবে ব্যবহার করা হয় আমাদের রাজ্যের দুর্নীতিতন্ত্রে সেটা প্রমাণ হবে। সেটা সম্পূর্ণ তদন্তের বিষয়, আদালতে বিষয়টি বিচারাধীন। ফলে এই মুহূর্তে এই নিয়ে কোনো তার বাইরে মন্তব্য করব না। গত বছর মার্চ মাসে সুজয় কৃষ্ণকে গ্রেপ্তার করে ইডি। তারপর মাসের পর মাস ধরে এসএস ক্যাম্পে ভর্তি থেকেছেন কাকু। বর্তমানে তার ঠিকানা প্রেসিডেন্সি জেল। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তার কণ্ঠস্বরের নমুনা নিতে পারেননি ইডি আধিকারিকরা। শেষ পর্যন্ত নমুনা পাওয়া গেলেও ফরেন্সিক পরীক্ষার রিপোর্ট আসতে দেরি হচ্ছিল বিস্তর, যা নিয়ে শুরু হয়েছিল জোর জল্পনা। শেষ পর্যন্ত রিপোর্ট হাতে আসায় দ্রুত তা আদালতে পেশ করা তোড়জোড় এজেন্সি, যা বিপাকে ফেলতে পারে কালীঘাটের কাকুকে। দেখুন, আমি বারবার একটা কথা আপনাদের বলি যে রাজনীতিতে টাইমিংটা ভীষণ ইম্পর্টেন্ট। এই যে ভোটের মধ্যে আচমকা সুজয় কৃষ্ণ ভদ্রের গলার স্বরের যে নমুনাটা, সেটা রিপোর্টটা হাতে চলে এলো, আচমকাই এলো। এবার এই আচমকা রিপোর্টে ভোটের ওপর আচমকা কোনো প্রভাব পড়বে কিনা, বা আচমকা তদন্তের মোড়টা ঘুরে যাবে কিনা নিয়োগ দুর্নীতির, সেটার থেকে আবার বড় কিছু বেরিয়ে আসবে কিনা, এমন কিছু যেটা চারপাশে এই যা পরিমণ্ডল ভোটের সেগুলোকে ওলটপালট করে দিতে পারে। হতেই পারে, আবার নাও হতে পারে। রাজনীতিতে যা হয় আচমকাই হয়। যে ভোটের মধ্যে, ভোটের ঠিক আগে হঠাৎ করে সিএটা চালু হয়ে গেল। দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছিল ওই মুরগির ছানা দেখানোর মতো করে সিএ আসছে, হঠাৎ দেখা গেল এসে গেল। এবার এসে গেল তো বটে, তার প্রভাব সেটা কতটা পড়বে সেটা তো ভোটের ফল বেরোলে জানা যাবে। কিন্তু প্রভাব পড়ার কথা কোথায়? অন্তত 6-7টা সিটে, যে সিটগুলোতে মতুয়ারা বা সংখ্যাগরিষ্ঠ, তাদের একটা প্রভাব রয়েছে। আর মতুয়াদের দীর্ঘদিনের দাবি এই সিএটা, কারণ তারা নাগরিকত্ব চান। এবার এই বিষয়টা মতুয়ারা কিন্তু সাম্প্রতিককালে তৃণমূলের দিক থেকে সরে অনেকটাই বিজেপির দিকে গেছিলেন, এবং তার ফল বিজেপি হাতে হাতে পেয়েছে। বেশ কয়েকটা আসন তাদের নিশ্চিত হয়ে গেছে। এই অঙ্কটা তৃণমূলও জানে, এবং সেই জন্যই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ওই সিএটাকে প্রথম দিন থেকে আক্রমণ করছেন। এবং শুধু আক্রমণ করতে গেলে সমস্যা, এই মতুয়ারা তারা কোথাও গিয়ে ভাবতে পারেন কিছু লোক তো, কিছু মতুয়া তো তারা এখন তৃণমূল সমর্থকও বটেন, একদম পুরো সবাই বিজেপি হয়ে গেছেন এরকম তো না। ফলে পুরোপুরি তাদের নেগেটিভ করা যাবে না। এবং তার থেকেও বড় কথা, যে কেউ যে কোনো দিন বদলে যেতে পারেন। রাজনীতিতে কত কিছু তো আচমকা বদলে যায়, তো এদের মত বদলাতেই বা কতক্ষণ। ফলে সেই কোনো কিছুকে ফেলনা হিসেবে একদম পুরো নেগেটিভ করে দেন না তারা। তাই জন্যই তিনি হয়তো ওই সিএর সঙ্গে এনআরসিটা যোগ করে প্রচারটা করছিলেন। এবং তিনি জানছিলেন যে তার যেটা সুনিশ্চিত ভোট ব্যাংক, অর্থাৎ সংখ্যালঘু ভোট ব্যাংক, এই প্রচারটা যদি ঠিক হয় যে এই সিএ এটা আসলে এনআরসি আনার জন্য, এরপর এনআরসি আসবে, আর তারপরেই বুঝতে পারছেন তো সেটা হলেই সংখ্যালঘু ভোট ব্যাংক তার পাশে আরও শক্ত করে গেড়ে বসবে। এটা নিশ্চয়ই তিনি ধরে ফেলেছেন, এবং সেই জন্যই কিন্তু তিনি সেই রকমই প্রচার করছিলেন। যদিও
আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী তিনি কিন্তু বারবারই বলেছেন যে ভোটের স্বার্থে আবার এটা নিয়ে নাকি অপপ্রচার হচ্ছে, ভুল বোঝানো হচ্ছে। এটা নওশাদের বক্তব্য। কিন্তু নওশাদ ছাড়াও আরেকজন সংখ্যালঘু নেতা তিনি হঠাৎ করে কিন্তু সিএর সমর্থক হয়ে উঠেছেন। তো বললাম না, রাজনীতিতে আচমকা অনেক কিছু হয়ে যায়। এবং এই আব্দুল খালেকের বক্তব্যটা আরও বেশি তাৎপর্যপূর্ণ কেন জানেন? তার কারণ এই আব্দুল খালেক কিছুদিন আগে পর্যন্ত তৃণমূল নেতাই ছিলেন। 24-এর ভোটের আগেই জারি হয়েছে সিএএ, আর ভোট প্রচারে সেই সিএএ অন্যতম ইস্যু। যে ইস্যুতে এবার নয়া টুইস্ট, সৌজন্যে মালদার প্রাক্তন তৃণমূল নেতা। চালু করেছে কেন জানেন? আপনাদের বিদেশি বানাবে। মুসলিম ভোটের ফায়দা নেওয়ার জন্য এই কথাগুলো রটাচ্ছেন। গভর্নমেন্ট যদি দেয় আমরা অ্যাকসেপ্ট করব, আমরা নিতে রাজি। ইনি আব্দুল খালেক, আদি তৃণমূল বলা যেতে পারে। বাম আমলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী ছিলেন। তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে তৈরি হতে থাকে দূরত্ব। মালদা তথা উত্তরবঙ্গে একটা সময় শাসক দলের পরিচিত মুখ ছিলেন আব্দুল। সেই আব্দুলই 24-এর ভোটের ময়দানে আচমকা অবতীর্ণ সিএ এর সমর্থনে। এনআরসি নিয়ে যেটা রটাচ্ছেন উনি, এটা মুসলিম ভোটকে একত্রিত করার জন্য, উনি মুসলিম ভোটের ফায়দা নেওয়ার জন্য এই কথাগুলো রটাচ্ছেন। বাংলাদেশ থেকে 2,87 লক্ষ হিন্দু নাগরিকত্ব পায়নি। তো ইন্ডিয়ান গভর্নমেন্ট যদি আর কি এখানে নাগরিকত্ব আইন করে আর কি নাগরিকত্ব দেয়, আমাদের ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, এবার যদি নাগরিকত্ব কার্ড দেয় তাহলে আমরা অ্যাকসেপ্ট করব। আমরা এটা সাপোর্ট করছি। কি হিন্দু, কি মুসলিম, কি বৈধ, কি খ্রিস্টান, কি জৈন, সবাইকে নাগরিকত্ব দাও। নাগরিকত্ব বিলের সমর্থক, তবে দাবিও রয়েছে এদেশের সংখ্যালঘুদেরও নাগরিকত্বের কার্ড দেওয়া হোক। এই দাবিকে সামনে রেখেই খালেক রাজনৈতিক দল খুলে ফেলেছেন। নাম পিপলস রাইটস পার্টি অফ ইন্ডিয়া। খালেকের দাবি, রেজিস্ট্রেশন এসে গেলে লোকসভায় প্রার্থীও দিচ্ছেন, তবে মূল লক্ষ্য বিধানসভা ভোট, মূল লক্ষ্য সংখ্যালঘুদের ন্যায় বিচার। মালদাতে 12টা সিটের মধ্যে 8টা সিট দখল করলেন, 4টা বিজেপি পেলেন, 2টো প্রতিমন্ত্রী দিলেন সামিনা এবং তজমুলকে, পূর্ণমন্ত্রী দিলেন না। মুসলিমদের তালায় কী করলেন উনি? মুর্শিদাবাদে 22টা সিট, 2টো বিজেপি পেলো, 20টা তৃণমূল পেলো, ওখানেও 2টো প্রতিমন্ত্রী দিয়েছেন, পূর্ণমন্ত্রী দেননি। মমতা ব্যানার্জি কতটা সেকুলারিজম ওটা আমার ভালো বোঝা হয়ে গেছে। মালদা, মুর্শিদাবাদ এবং 2 দিনাজপুর। খালেকের দাবি আপাতত এই 4 জেলায় তার সংগঠনের শক্তি রয়েছে। ভবিষ্যতে এই শক্তি বাড়ানোই তাঁর লক্ষ্য। ভোটের মুখে আব্দুল খালেকের শক্তি কতটা, আদৌ শক্তি রয়েছে কিনা, আদৌ খালেকের অনুগামীরা ভোটে দাগ কাটতে পারবেন কিনা, এসবের উত্তর না মিললেও শাসকের সংখ্যালঘু ভোট বাক্সে কিছুটা হলেও চোনা পড়ার সম্ভাবনা তৈরি হচ্ছে কি? বিজেপি কিন্তু সম্ভাবনা তৈরি হয়েছে এটা অনুমান করে বেশ খুশি। মমতা ব্যানার্জি নিজেই বলছেন সিএএ মানে নাগরিকতা কেড়ে নেওয়া হবে, এখান থেকে তাড়িয়ে দেওয়া হবে। আজকে মুসলিমরা বুঝতে পারছেন সিএএতে কোনো মুসলিমদের কোনো বিপদ নয়, বরঞ্চ এতে আমাদের যে নাগরিকতা, আমাদের যে অধিকার, সেটা আরও সুরক্ষিত হবে। সুতরাং মানুষ নেমে পড়ছেন। বিজেপি অবৈধ টাকার বস্তার উপর শুয়ে আছে। যারা আমাদের অবাঞ্ছিত কিছু লোকজন আছে, যাদেরকে নিয়ে এই সংগঠন বানিয়ে সিএর পক্ষে সমর্থনের কথা যারা বলছে, এটা একটা ভুয়ো সংগঠন। এবার হাওড়ায় লোকসভা আসনে সেখানে এজাজ আহমেদ নামে একজন প্রার্থী হচ্ছেন, নির্দল প্রার্থী। এবার প্রচার হচ্ছে যে এই এজাজ আহমেদ নাকি আসলে ওই আসাউদ্দিন ওয়াইসির মিমের কর্মী, প্রাক্তন হোক বর্তমান হোক, মধ্যে কথা যোগাযোগ আছে। এবং তৃণমূল প্রচার করছে যে ও আসলে মিমেরই লোক, ওকে দাঁড় করানোই হয়েছে ওই সংখ্যালঘু ভোট কাটতে, অর্থাৎ সেই ভোট কাটাকাটির, ভোট ভাগাভাগির অঙ্কটা। এবার সেই একই অঙ্কটা সেটা কি মালদাতেও কাজ করছে? মানে এই আব্দুল খালেক তিনি তো সেখানে এইভাবে ভোট টোটগুলো ভাগাভাগি বা কাটাকাটির অঙ্কে একটা বড় ভূমিকা নিয়ে বসতে পারেন। এই যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্তের প্রতিবাদ করছেন, বিরোধিতা করছেন, সেটা দেখেই কিন্তু তৃণমূলও কোথাও গিয়ে একটু অশনি সংকেত দেখছে। কারণ মালদায় খেয়াল করে দেখুন, সেখানে কিন্তু সংখ্যালঘু ভোট বিরাট এবং সেখানে তারাই সংখ্যাগরিষ্ঠ বেশ কিছু লোকসভা আসনে। ফলে এই জায়গাটায় এই ধরনের কেউ যদি হঠাৎ এসে ভোট ভাগাভাগি করে দেন, তাহলে কিন্তু অনেককেই তিনি ভাবাবেন, সব পক্ষকেই ভাবাবেন, এটা বোঝা যাচ্ছে। কী হয় কেউ বুঝতে পারছেন না। ফলে প্রতিক্রিয়া দিতে গিয়েও সবাই বেশ সমঝে টমঝে চলছেন। আচমকা, বললাম না, আচমকা অনেক কিছু হয়ে যাচ্ছে।
এই যোগ বিয়োগের অঙ্কে, তাই জন্য যে যেরকমভাবে পারছেন গোটা ব্যাপারটাকে ব্যাখ্যা করার চেষ্টা করছেন, তারা সেইভাবে জনগণের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন, মানে দেবদেবীর কাছে পৌঁছানোর চেষ্টা করছেন। আর যেরকম দেখলাম আরেকটা জিনিস অসাধারণ, বাঁকুড়ার প্রার্থী, বিজেপি প্রার্থী সুভাষ সরকার, তিনি বেরিয়েছিলেন রাস্তায়, প্রচারেই বেরিয়েছিলেন, তো যেতে যেতে দেখলেন যে একজন চান করছেন রাস্তার ধারে দাঁড়িয়ে, গায়ে সাবান টাবান মাখা টাকা হয়ে গেছিলো, তিনি সোজা গিয়ে তার মাথায় জল ঢেলে দিলেন, মানে চান করিয়ে দিলেন, দে ভোটারের গা ধুইয়ে। এর আগে আমরা সুজাতা মণ্ডলকে দেখেছিলাম যে তিনি সেলুনে ঢুকে লোকের চুল টুল অবধি কেটে দিচ্ছেন। মানে ভোটের বাজারে যদি এরকম মাগনা বিভিন্ন কাজকর্ম হয়ে যায়, এ সময় তো আমাদের রাজার হালে থাকার কথা। ভাবছি আগামী দিনগুলোতে, বা আরও অনেকেই আছেন নিশ্চয়ই ভাবছেন ঠাবছেন আর কি, যা কাজকর্ম সব রাস্তার ধারে যখন নেতারা প্রচারে বেরোবেন তখনই যা যা মনে প্রাণে আসবে সব করবেন আর কি। আপনাদের শুধু গিয়ে পৌঁছতে হবে আর নজরটা কাটতে হবে, বাকি কাজটা নিশ্চিতভাবেই নেতারা করিয়ে দেবেন। ছোটোখাটো এই যে চটকদারি কাজগুলো হচ্ছে, এই চটকদারি কাজগুলোতে মানুষের খুব একটা কাজের হয় না, এগুলো জাস্ট হাস্যকর একটা ব্যাপার ঘটে, প্রভাবিত হবে না, ভোটে কাজে লাগবে না। চমক দেওয়ার চেষ্টা, মানুষ তো বুঝেলেই যে কে কাকে ভোট দিবে, এখন তো কাউকে আর মানে বুঝাতে হবে না যে আপনি আমাকে ভোটটা দিবেন, এখন আর কাউকে বুঝাতে হবে না, সব মানুষ সব বুঝে গেছে যে কে কি করেছে, কি কি করছে। মানুষের কাজ করবে তবে তো মানুষ ভোট দিবে, মানুষকে দেখাতে হবে না তো কিছুই, মানুষ কাজ দেখেই তো মানুষ ভোট দেবে। আচ্ছা, নেতারা যে এত কিছু করে আমাদের কাছের মানুষ হয়ে উঠতে চাইছেন, সবই তো ভোটের কল্যাণে। এবার এই সমস্ত দেখে শুনে ভোটার যদি বলতে থাকে যে এ নেতা কেমন নেতা, ভোটের আগে এত ভাবো, এ নেতা কেমন নেতা, ভোটের পরে কোথায় থাকো, এই প্রশ্নটা কিন্তু অনেকের আছে। যেমন দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরের সুকুরমণি হাঁসদা দীর্ঘদিন ধরে একটা প্রতিবন্ধী সার্টিফিকেট জোগাড়ের জন্য বিভিন্ন যত রকম দুয়ারে, মানে সভা, সরকার, যা যা হয় আর কি দুয়ারে, সব কিছুতে দৌড়ে দৌড়ে ঘুরেছেন, মোদ্দা কথা বিভিন্ন দুয়ারে ঘুরেও কোনো কাজের কাজ হয়নি। এবার সেখানেই মুখ্যমন্ত্রী গেছিলেন এবার প্রচারে, তার কাছে সেই সভামঞ্চে নাচতে গিয়ে চান্স পেয়ে একদম তার সামনে সমস্যাটার কথা বলে দিয়েছেন এবং সঙ্গে সঙ্গে ফল হয়েছে। মুখ্যমন্ত্রী বলেছেন চটজলদি তার ব্যবস্থা করে দেবেন, সমস্ত সমস্যার সমাধান করে দেবেন। এবার সুকরমণি হয়তো পৌঁছে গেছেন মুখ্যমন্ত্রীর কাছে, তাই এরকম হাতে গরম ফল পেয়ে গেছেন, তার সমস্যার সমাধান হয়তো হয়ে যাবে। সবাই তো আর কোথাও গিয়ে এরকমভাবে মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছতে পারেন না, তাহলে তাদের কি হবে? কিছুই হবে না। এই দেখুন না, ওই যে তপন বালুরঘাট যে সড়ক, সেই সড়কটা আজকে অবরোধ করেছিলেন একদল মানুষ। কেন করেছিলেন জানেন? 4-5 ঘন্টা মানে এরকম গুরুত্বপূর্ণ সড়ককে অবরোধ করে রাখার কারণ কি জানেন? কারণ বহুদিন ধরে বহুভাবে তারা বহু কিছু করেছেন, পানীয় জলটা পাচ্ছেন না। এবার এই গরমে এরকম 4-5 ঘন্টা এরকম একটা গুরুত্বপূর্ণ সড়ককে তারা অবরোধ করে রাখলেন, তাতেও কিন্তু একজন নেতা এসে তাদের পাশে দাঁড়াননি। মানে নেতাদেরও কিন্তু বিবেচনা আছে, তারা খেয়াল করে দেখেন সমস্ত কিছু হিসেব টিসেব করে কোন সময় কোন মানুষের পাশে দাঁড়ালে লাভ আছে আর কোন সময় কোন মানুষের পাশে দাঁড়াতে গেলে বিপদ আছে। আসলে জল সমস্যাটা এই গরমে এমন জায়গায় চলে গেছে না, তাতে এবার কিন্তু লোকজনের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। লোকের মাথায় জল ঢেলে দিতে পারেন, কিন্তু মুখে জল দেওয়ার জায়গাটায় প্রতিশ্রুতি দিলে সেটা যে বুমেরাং হতে পারে, এই প্রতিশ্রুতির বাজারেও সেটা কিন্তু বুঝতে পারছেন নেতারা, সেই জন্য একটু সাবধানে দূরত্ব রেখে চলছেন। সমস্ত দেখতে দেখতে ভাবছিলাম, ঈশ্বর পাটনি দেবী অন্নপূর্ণার কাছে বলেছিলেন যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। দুধে ভাতে তো থাকার কথা তিনিই বলেছেন, তখন কি জানতেন যে তার সন্তানদের মুখে একটু জল তুলে দেওয়ার জন্য এখন হয়তো দেবীর কাছে প্রার্থনা করতে হবে। বিশ্বাস করুন, এই যাবতীয় কিছু দেখছি না, এই ভোটের বাজারে একজনকে খুব মিস করছি। আর কে লক্ষণ, কার্টুনিস্ট, অসাধারণ সব কার্টুন আঁকতেন সাধারণ মানুষকে নিয়ে। তার একটা ওই ভোটের বাজারে একটা কার্টুন আজকে চোখে পড়লো জানেন তো, সেখানে একজন প্রথম কার্টুনটায় একজন সাধারণ মানুষ, তিনি বিশাল দৈত্যাকার, আর তার পায়ের সামনে চারপাশে ভিড় করে যাবতীয় নেতাকুল হাতজোড় করে দাঁড়িয়েছেন, তিনি দেবতা। আর তার ঠিক পরের ছবিটায় চারপাশে শুধু নেতাদের বড় বড় পা
আর মাটিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন প্রতিশ্রুতির কাগজপত্র, আর তার মাঝখানে এই ছোট্ট লিলিপুট একটা সাধারণ মানুষ। এটাই আপনার আমার ভবিতব্য। Brought to you by V-Guard.